নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। স্বাগত জানাই আপনাদের আমার চোপতা সিরিজের সপ্তম ও শেষ পর্বে। আজকের পর্বে আমরা তুঙ্গনাথ মন্দিরের পথে ট্রেক করব, আর তাছাড়া কার্তিক স্বামীও রয়েছে এই পর্বে। ভোরবেলা হোমস্টে থেকে বেরিয়ে চোপতার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পথ রোধ করে দাঁড়ালো 3টি যুযুধান কালিজ ফেজেন্ট। এই সময় যেহেতু পাখিদের ব্রিডিং সিজন, সেই জন্য কিছু কিছু পুরুষ পাখিদের মধ্যে স্ত্রী পাখির জন্য লড়াই এবং এলাকা দখলের লড়াইও চলছে। এটা সম্ভবত সেই জাতীয় কোনো একটা যুদ্ধ। মারামারি করে ক্লান্ত হয়ে যাওয়ার পর কালিজ ফেজেন্টের মনে হলো একটু খাওয়া দাওয়া করে আসা যাক, সেই জন্য সে গাছে উঠে পড়ল। কালিজ ফেজেন্ট হিমালয়ের পাদদেশে ও পাহাড়ি জঙ্গলের এক অত্যন্ত সুন্দর ও চঞ্চল পাখি। ভারত, নেপাল, ভুটান ও পাকিস্তানের বনাঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। আমরা যে পাখিগুলোকে দেখছি এই সবকটাই পুরুষ কালিজ ফেজেন্ট। ফেজেন্টদের মধ্যে বোধহয় এটাই সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। পাহাড়ি জঙ্গলের ইকোসিস্টেমে এই পাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুঙ্গনাথ ট্রেক, তুঙ্গনাথ মন্দির পর্যন্ত আমরা যাব না, আমরা কিছু দূর পর্যন্ত যাব, যতদূর পারবো সবাই মিলে। এই পথটা কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। তুঙ্গনাথ মন্দির যাওয়ার এই ট্রেক হিমালয়ের অন্যতম সুন্দর ও জনপ্রিয় ছোট ট্রেকগুলোর একটি। আমরা তুঙ্গনাথের ট্রেকটা শুরু করেছি। তুঙ্গনাথ মন্দির অবধি যাব না, কিছুটা যাব। এবার জঙ্গলের পথ দিয়ে যাওয়া। এখানে বেশ কিছু ম্যামেলসও দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পাখি বলুন বা স্তন্যপায়ী বলুন, যে কোনো সাইটিং হতে গেলে কিন্তু আর্লি মর্নিংয়ে আসাটা জরুরি, কারণ একটু বেলা বাড়তেই এখানে প্রচুর মানুষ চলে আসেন এবং ট্রেক করেন। পাহাড় দেখতে দেখতে হাঁটছি, এত সুন্দর লাগছে কি বলবো, অসাধারণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, মানে আমি সামনে দেখবো কি, আমার খালি বারবার এদিকেই চোখ চলে যাচ্ছে। আমরা হাঁটার মাঝে মাঝেই চেষ্টা করছিলাম পথের চারপাশটা একটু দেখতে, কারণ এখানেই টুকটাক কিছু পাখির দর্শন পাওয়া যাচ্ছে। তুঙ্গনাথ মন্দিরের এই ট্রেকে যাবার জন্য মাথাপিছু 600 টাকা মতন প্রবেশ মূল্য রয়েছে। এই মুশকিলটা হচ্ছে এই পাহাড়গুলোর মধ্যে একটাকেও চিনি না। চিনিস না? না, কালকে হ্যাঁ কালকে বললো, কিন্তু এত তাড়াতাড়ি হুড়োহুড়ি করে সব বলে দিল, সব ভুলে গেছি। আবার আজকে জেনে নিতে হবে। হ্যাঁ এইগুলো তো চিনি না কাজে, কিন্তু ওই যেখানে কাঞ্চনজঙ্ঘাগুলো ওখানে তো অনেকবার গেছি, হ্যাঁ সিকিমের দিকে, কাজে ওগুলোই খালি আমরা চিনে গেছি, এগুলোকে আমরা চিনতে পারছি। এত কঠিন কঠিন সব নাম বলে। উত্তরাখণ্ডের চোপতা থেকে শুরু হওয়া এই 3.5 কিলোমিটারের পথ ধীরে ধীরে উঠে গেছে সবুজ বুগিয়াল, রডোডেনড্রনের বন আর তুষার ঢাকা পাহাড়ের মাঝ দিয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3680 মিটার উচ্চতায় অবস্থিত তুঙ্গনাথ হল বিশ্বের সর্বোচ্চ শিব মন্দিরগুলোর মধ্যে একটি এবং পঞ্চ কেদারের অংশ। ঐশিক, ট্রেকটা কি কঠিন লাগছে? ভীষণ সোজা। হ্যাঁ ভীষণ সোজা। এর থেকে তো কঠিন আমাদের বাড়ি থেকে মোড় অব্দি যেতে, এর থেকে বেশি কঠিন। বাহ বাহ, তুমি তো বেশ হাস্যরসের ব্যাপারও ওস্তাদ। বসন্তকালে চারপাশ লাল রডোডেনড্রন ফুলে ভরে ওঠে, আর শীতে পুরো রাস্তা বরফে ঢেকে যায়। ঠান্ডা প্রচণ্ড। এবার হাঁটতে হাঁটতে একটু মানে কম ঠান্ডা লাগে, কিন্তু আমাদের যেহেতু আমরা অত জোরে জোরে তো আর হাঁটছি না,
ছবি টবি তুলছি, আমাদের ভালোই ঠান্ডা লাগছে। ট্রেকের পুরো পথে চৌখাম্বা, কেদারনাথ ও গাড়োয়াল হিমালয়ের অসাধারণ দৃশ্য চোখে পড়ে। ভোরের দিকে হাঁটতে হাঁটতে হিমালয়ান মোনাল বা অন্যান্য পাহাড়ি পাখির ডাক শোনা যায়, যা এই ট্রেককে বার্ড ওয়াচার ও নেচার লাভারদের কাছেও বিশেষ আকর্ষণীয় করে তোলে। আমরা এই পথে মোনাল উড়ে যেতে দেখেছি অনেকবার, কিন্তু মোনালের ছবি তোলার জন্য আলাদা করে মোনাল পয়েন্টে যেতে হবে, যেটা আমরা আগের দিনই ঘুরে এসেছি এবং আপনাদের সেই ভিডিও অলরেডি দেখিয়েওছি। আমরা বেশ সকাল সকালই হোমস্টে থেকে বেরিয়েছি এবং চোপতায় এসেই আমরা এখানে হাঁটা শুরু করেছি। এর মূল উদ্দেশ্য এই জঙ্গলাকীর্ণ পথ দিয়ে যেতে যেতে যদি কিছু বার্ড ওয়াচিং হয় তাই জন্য। ওয়েদারটা এত ভালো আজকে, মানে পেছনটা এত সুন্দর লাগছে, এখান থেকে চৌখাম্বা দেখা যাচ্ছে, মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর ওয়েদার, এত ভালো আর কি। এখন রোদও উঠে গেছে, সব মিলিয়ে ওয়েদার ভালো, ভিউ ভালো হচ্ছে, বার্ডিং ভালো হয়েছে। তবে এই রাস্তায় খুব একটা নয়, জঙ্গলের দিকটা একটু ছিল, হোয়াইট কলার ব্ল্যাকবার্ড অনেক ছিল, মেল ফিমেল, আর সেটা ছাড়া অ্যালপাইন অ্যাসেন্টার 3-4টে সব এই যে ঢালে ঢালে ঘুরছে। ওয়েদার ভালো বলে পাখির অ্যাক্টিভিটিও ভালো, আর আমাদেরও ভালো লাগছে। পথ এখানে ভারী সুন্দর, হাঁটতে হাঁটতে মাঝে মধ্যে একটু ক্লান্ত হয়ে বসা যায়। তবে আপনি যদি স্লো পেসে হাঁটেন তাহলে খুব একটা অসুবিধে হবার কথা নয়। দারুণ ওয়েদার আজকে, পেছনে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে বুগিয়াল, এটা নিচ থেকে প্রায় আমরা 1-1.5 কিলোমিটার উপরে উঠে এসেছি। এখানটা একটা মিডো চলে এসছে, এখানে কিন্তু নামা বারণ, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। তো এখানে তারকাটা দেওয়া আছে, কেউ যদি এখানে নামে সেটা আর কি আইনত দণ্ডনীয় অপরাধ। তো এখান দিয়ে কোনো রকমভাবে শর্টকাট দিয়ে ওঠা যাবে না, এই ট্রেলটা দিয়ে উঠতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আজকে দারুণ ওয়েদার, মানে গুগল ওয়েদারে সব জায়গায় আমরা সমস্ত কিছু চেক করে এসেছি। গুগল ওয়েদার থেকে বা অন্যান্য যা যা ওয়েদার সাইট আছে সব জায়গায় দেখাচ্ছিল যে এই উইকেই পুরো বৃষ্টি, কিন্তু এই ওয়েদারের ফোরকাস্ট কিন্তু এইরকম পাহাড়ি এলাকায় একদমই মেলে না। আমরা যারা নর্থ বেঙ্গলে ঘুরে বেড়াই তারাও জানি, মানে হঠাৎ করে রোদ উঠছে, সারা দিন আজকে রোদ, হয়তো বিকেলবেলা গিয়ে আধ ঘন্টা একটা বৃষ্টি হচ্ছে, আবার একটুখানি দেখা যাচ্ছে রোদ উঠছে, আবার প্রচুর বার্ডিং করছি আমরা। আজকে তো সকাল থেকে একদম চকচকে ওয়েদার, মানে পুরো রেঞ্জটা একদম ক্লিয়ার। বরফের মধ্যে দিয়ে যদি ট্রেক করতে হয় তাহলে অতি অবশ্যই স্পাইক দেওয়া জুতো পরে আসতে হবে, অথবা আলাদা করে স্পাইক ভাড়া পাওয়া যায়, সেটা জুতোর মধ্যে লাগিয়ে নিতে হবে। তুঙ্গনাথ মন্দির পর্যন্ত আমরা পৌঁছতে পারবো কিনা জানি না, ট্রেক তো করছি। এবার তুঙ্গনাথ মন্দিরের যে গল্পটা সেটা শোনাবার লোকটা সামলাতে পারছি না। আমি নিচেই জাস্ট দেখছিলাম, অনেক জায়গায় লেখা আছে যে তুঙ্গনাথ মন্দির ভগবান শিবের যে মন্দির আর কি, সেটা পাণ্ডবরা তৈরি করেছিলেন যখন কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবরা বহু আত্মীয় স্বজনকে হত্যা করেছিলেন, যুদ্ধে যা হয় আর কি, কৌরবরা অনেকেই মারা পড়েছিলেন সেই যুদ্ধে। সেই আত্মগ্লানিতে ভুগে এই মন্দির তৈরি করেছিলেন ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু ভগবান শিব এতেও কিন্তু সন্তুষ্ট হননি। তিনি চলে যান তারপর গুপ্তকাশীতে, সেখানে লুকিয়েছিলেন। পাণ্ডবরা আবার তার পেছন পেছন গুপ্তকাশী অবধি যান, সেখান থেকেও আবার শিব বেরিয়ে গিয়ে তারপর কেদার চলে যান। কেদারে গিয়ে কেদারে যে মূর্তিটা রয়েছে আর কি, কেদার যে মন্দির, সেখানে যেরকম শিব ওখানে একটা ষাঁড়ের রূপ ধরে মাটিতে প্রবেশ করতে যান, সেই সময় পাণ্ডবরা গিয়ে, ভীম সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে, ভীম গিয়ে জড়িয়ে ধরেন। তুঙ্গনাথ মন্দিরের সাথে কেদারনাথ মন্দিরের একটা এই হিসেবে সম্পর্ক আছে। তুঙ্গনাথ মন্দির থেকে চন্দ্রশিলা আরও উপরে, এবার আমরা চন্দ্রশিলা অবধি ট্রেক তো করবোই না, চন্দ্রশিলা থেকে আরও সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু সেক্ষেত্রে থাকতে হয় একদিন। আমরা বার্ডিং করতে করতে যাচ্ছি যতটা যাওয়া যায়, তারপর আবার আমরা নেমে চলে যাব। বরফের মধ্যে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ যত রোদ ওঠে তত বেশি বরফটা গলে যায় এবং পিছলে যাওয়ার সম্ভাবনা বাড়ে। এই বুগিয়ালটা পেরিয়ে একটুখানি উঠলেই রাস্তার পাশে পাশে বরফ পড়ে আছে দেখা যায়,
আরও একটু ওপরে উঠলে তো আরও। বরফ অব্দি পৌঁছে গেলাম, কিন্তু এখন কতটা এলে? ম্যাক্সিমামটা এসে গেছো না? আরও একটু বাকি আছে। একটু কি টায়ার্ড টায়ার্ড লাগছে? না, এমনি বসলাম। এমনি বসে আছো? বসে বসে চৌখাম্বা দেখছো? যে কখন আসবে। ভাল লাগছে না বেশ? হ্যাঁ। শুধু একটাই মুশকিল। আবার মুশকিল কিসের? সেটা হচ্ছে সব জায়গাতেই তো বরফ, কিন্তু নর্মাল রাস্তায় একটাও বরফ নেই। হ্যাঁ। আমি কি বলো, আমি তাই মাঝখানে তো আমি এই রাস্তা ছেড়ে সোজা বরফের ওপর উঠে পড়লাম। তাই না না, বরফে উঠবে না, ওপরে যাব যখন ওপরে বরফ পাবো। ওপর নেই আছে। আমরা যেহেতু ওপরে একদম টপ পর্যন্ত যাইনি, তার কারণ ভগবান তুঙ্গনাথকে আমরা আগে নিচে মুখ্যমঠেই দর্শন করে নিয়েছিলাম আগের দিন, সেই জন্য আর ওপর অবধি যাইনি। আর এই পথে যেহেতু এখন বেশ অনেক লোক সমাগম হয়ে গেছে, তাই খুব বেশি পাখিও দেখতে পাচ্ছি না। যেখানে বরফটা মেনলি শুরু হয়েছে সেই পর্যন্ত গিয়ে বেশ বরফ নিয়ে দুজনে আনন্দ করে মজা করে তারপরে আমরা ধীরে ধীরে আবার নামার পথ ধরলাম। নামার পথে ব্রেকফাস্ট ম্যাগি খাবার পালা। পাহাড়ে এরকম পরিবেশে ম্যাগি খাওয়ার কিন্তু একটা আলাদাই চার্ম। বুগিয়াল পর্যন্ত যাবার এবং নামার সময়ও এই যে রাস্তাটা ফুলে ভরা, এটা অপূর্ব লাগে এক কথায়। এরপর গেলাম অন্য একটি ভিউ পয়েন্টে, যেখান থেকে নন্দা দেবী শৃঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে। আজকে আকাশ ভীষণ পরিষ্কার, সেই জন্য এত বেলা হয়ে গেছে, তাও দূরের এই তুষার ধবল শৃঙ্গগুলো সবকটা ভীষণ ক্লিয়ার। এরপর দুগ্গাল ভিটায় দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর আবার বার্ড ওয়াচিং এর পালা। চোপতা দুগ্গাল ভিটার আশেপাশে যতগুলো বার্ড ওয়াচিং স্পট রয়েছে আমরা সবকটাই প্রায় কভার করেছিলাম। এখানেও আমরা ঘুরতে ঘুরতে বেশ অনেকগুলো পাখি দেখতে পেয়েছি। আমাদের ট্রিপের মূল উদ্দেশ্য যেহেতু পাখি দেখা এবং পাখির ছবি তোলা, সেই জন্য আমরা চেষ্টা করি সাইট সিইংটা করার সাথে সাথেও একটুখানি ওখান থেকেও সময় বাঁচিয়ে বার্ড ওয়াচিংয়ের জন্য সময় বরাদ্দ রাখা। তুঙ্গনাথ মন্দিরটা আমরা পুরোটা উঠিনি এই সময় বাঁচানোর প্রসেসের জন্যই। এই সময়টা বাঁচিয়ে আমরা বেশ এখানে অনেকক্ষণ ধরে বার্ড ওয়াচিং করলাম। আগে বহু ভিডিওতে বলেছি যে মার্চ এপ্রিল মাসে পাখি দেখার আদর্শ সময়। অন্যান্য অনেক ঋতুতে সারা বছর পাখি দেখা হয়, কিন্তু মার্চ এপ্রিল যেহেতু পাখিদের প্রজননকাল, সেই জন্য এই সময় পাখিরা অ্যাক্টিভ তো থাকেই, তাছাড়া এই সময় ফুলও ফোটে, সেটাও একটা খুব ইম্পর্ট্যান্ট কারণ, যে জন্য পাখিরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকে এবং তাদের দেখতে পাবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এখানে এত পাখি দেখলাম, সে স্পেকলড পিকুলেটি হোক বা স্মল নীলটাভাই হোক, মন কিন্তু ভরে গেল। তবে এখানে শো স্টপার ছিল ব্ল্যাক ফেস্ট ওয়াবলার। যথেষ্ট কঠিন এই পাখিকে স্পট করা এবং এর ছবি তোলা। পরদিন সকালবেলা ওঠার সাথে সাথেই আমাদের গাইড বললেন যে আমরা তুঙ্গনাথের পথে যে স্নো পিজিয়ানের দেখা পাইনি, সেটা আমাদের হোমস্টের একদম সামনে মুখ্যমঠেই চলে এসেছে। আমরা তাড়াতাড়ি করে ক্যামেরা নিয়ে বেরোলাম এই স্নো পিজিয়ানগুলো দেখার জন্য। মুখ্যমঠে যে ধাপ চাষ হয়েছে সেইখানটাতে
শস্য নিয়ে যাওয়ার পরে যেসব ছোটোখাটো দানা পড়ে থাকে সেগুলো খাবার জন্য বেশ অনেকগুলো স্নো পিজিয়ন এসে বসেছে। এটা বেশ রেয়ার পাখি, আর এখানে এতগুলো একসাথে দেখতে পেয়ে আমরা ভীষণ খুশি। তবে সকালবেলা বেরিয়েছি যখন শুধু স্নো পিজিয়ন নয়, আরও বেশ কিছু পাখি কিন্তু দেখতে পেলাম। আসলে এই জায়গাগুলো এতটাই ভালো যে যত বেশি সময় দেব তত বেশি আরও পাখি দেখা হবে। তবে আজকে আমরা এখান থেকে চেক আউট করে চলে যাব কার্তিক স্বামীর উদ্দেশ্যে, সেই জন্য খুব একটা বেশি সময় দেওয়া গেল না এইখানে আজকে সকালবেলা। চেক আউট করে বেরিয়ে আমাদের প্রথম গন্তব্য ছিল উখি মঠ। প্রথম দিন এসেই যেমন আমরা মুখ্য মঠে তুঙ্গনাথজিকে দর্শন করেছিলাম, তেমনি আমরা ফেরার সময় উখি মঠে কেদারনাথজিকে দর্শন করার জন্য এসেছি। এখন যেহেতু মার্চ মাস, সেই জন্য কেদারনাথ শিব এখানে এসে রয়েছেন। উখি মঠে এমনিতে ওঙ্কারেশ্বরজির মন্দির তো রয়েছে, মন্দিরটা কিন্তু বেশ রাজকীয়, কাঠের কাজ অত্যন্ত সুন্দর। মন্দিরের ভেতরে ছবি তোলার অনুমতি নেই। এখানে এ সময় কেদারনাথজি এবং মদমহেশ্বরজি এসে রয়েছেন তাদের শীতকাল কাটানোর জন্য। একবারে আমরা তিনজনকেই দর্শন করে নিলাম। কেমন লাগলো আশিসদা আজকে? দারুণ। রামনবমী পুণ্যতিথিতে আজকে আমরা কেদারনাথজি, ওঙ্কারেশ্বর, এই মদমেশ্বরজি, তুঙ্গনাথ, সব দেখি, রুদ্রনাথ, কল্পেশ্বরজি সবাইকার পুজো দিলাম। জয় গুরু। তারপর মন্দিরের কাছেই ব্রেকফাস্ট করে টুকটাক বার্ড ওয়াচিং করতে করতে চলে এলাম কনকচৌরি। কনকচৌরি থেকে এবার কার্তিক স্বামীর দিকে হাঁটা শুরু হবে। আকাশ মেঘাচ্ছন্ন, সকালবেলা ওয়েদার ভালো ছিল, যদিও একটু একটু মেঘ ছিল, এখন রোদও আছে, আবার বৃষ্টিও পড়ছে। সেই জন্য আমরা একেবারে সব রেন গিয়ারে যা যা আছে সব সেজে নিয়েছি, পঞ্চ, রেনকোট ইত্যাদি। তো এবার আমরা আর কি হাঁটা শুরু করব। একটু একটু বৃষ্টি তো পড়ছেই, তাই না? ক্যামেরার কভার টভার সব নিয়েছো? রেন কভার? ক্যামেরার রেন কভার আমার পিঠে আছে। আচ্ছা, এই ছোট ব্যাগটার মধ্যে রেখেছি। 2টো নাগাদ যাত্রা শুরু হলো, 2টো না 1:50। এবার খুব বেশি বৃষ্টি না হলেও যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন এবং হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই আমরা সবাই যার যা রেন কভার রয়েছে সব পরে ফেলেছি। লাঞ্চও করা হয়ে গেছে। জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে হাঁটা। আজকে আমরা কার্তিক স্বামী মন্দিরের কাছেই আর কি থাকবো। কার্তিক স্বামী মন্দির উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার এক পাহাড় চূড়ায় অবস্থিত অত্যন্ত সুন্দর ও আধ্যাত্মিক এক মন্দির। কার্তিক স্বামীর পথে যাচ্ছি। এটা কিন্তু তুঙ্গনাথের মতন ট্রেকটা ঠিক নয়, মানে এত খাড়াই নয় আর কি, জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে একটু উঁচু তো আছেই, তো চলেছি আর কি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3050 মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দিরে পৌঁছতে হলে কনকচৌরি গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটারের একটা পাহাড়ি ট্রেক করতে হয়। সরু পাহাড়ি পথ ধীরে ধীরে উঠে গেছে পাইন ওক এবং রডোডেনড্রন বনের মাঝখান দিয়ে। ট্রেক চলাকালীন একদিকে গভীর উপত্যকা, অন্যদিকে বরফ ঢাকা গাড়োয়াল হিমালয়, বিশেষ করে চৌখাম্বা রেঞ্জের দৃশ্য কিন্তু মনকে মুগ্ধ করে দেয়। ওয়েদার এখন ক্লিয়ার হয়ে গেছে। এখানে বেদিনী বুগিয়াল দেখা যাচ্ছে, এখানে বার্মাল দেখা যাচ্ছে। আস্তে আস্তে এই জায়গাটা ভিউটা ক্লিয়ার হচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। জিনিসপত্র ক্যারি করার জন্য পোর্টার পাওয়া যায়, যাওয়া আসা মিলিয়ে 800 টাকা নেয়।
মার্চ মাসের শেষের দিক এখন, রডোডেনড্রন বেশ ফুটে আছে। এখানে লাল রডোডেনড্রনই বেশিরভাগ। গোলাপিটা আমি তুঙ্গনাথের দিকে পেয়েছি, ওই দিকটা। এখানে সব লাল। ট্রেকিং এমনিতে তো ভালো, জঙ্গলের মধ্যে দিয়ে ভালোই লাগে বেশ যেতে। আর পাখিও মাঝে মাঝে পাওয়া যাচ্ছে, যদিও এখন বৃষ্টি হয়েছে বলে অতটা পাখির অ্যাক্টিভিটি নেই। কিন্তু এই ক্যামেরা নিয়ে হাঁটাটা কিন্তু একটা কঠিন ব্যাপার। তো যারা বার্ড ফটোগ্রাফার এ পথে যাবেন তাদের ওইটুকু সমস্যা হবে যে রাস্তা অনেকটাই, আর ভারী ক্যামেরা। আমাদের ব্যাগ যাচ্ছে। দেখুন কি করবে। মোটামুটি 2টো নাগাদ আমরা হাঁটা শুরু করি, তারপরে জায়গায় থেমেওছি। সেই করে 4:25-এ আমরা এসে পৌঁছলাম। আমাদের 2 ঘন্টা 25 মিনিট বা 2.5 ঘন্টা লাগলো। এবার আসলে মানে আমরা অনেক আস্তে হেঁটেছি, তাড়াতাড়ি হাঁটলে তো এটা 1 ঘন্টার রাস্তা আসলে। তবে রাতে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আর এত ঠান্ডা হাওয়া দিয়েছে যে বলার নয়। আমরা এখানে কিন্তু আমাদের পুরো লাগেজ আনিনি, পোর্টার দিয়ে মাত্র 1 রাতের জন্য প্রয়োজনীয় যে জিনিসটুকু সেটুকুই শুধু এনেছিলাম, আর সেটা ছাড়া ক্যামেরা তো ছিলই। তবে রাতে বৃষ্টি হলেও সকালবেলা কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে গেছিল। মন্দিরে পৌঁছে সূর্যোদয় দেখব, সেই জন্য আমরা অন্ধকার থাকতেই হাঁটা শুরু করেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। কেমন লাগছে? বড্ড গরম। বড্ড টায়ার্ড? না, গরম। গরম লাগছে? মানে এত গরম না। এতটা হেঁটে উঠে এসেছে বলে গরম লাগছে, নয়তো এত আর গরম লাগবার কথা না। এত গরম যে লেপের তলে যেতে ইচ্ছে করছে। উপরে উঠে এসেছি আমরা, প্রচণ্ড ঠান্ডা, মানে অনেকগুলো লেয়ার পরেও ঠান্ডা লাগছে। আমরা হচ্ছে এখন আছি কার্তিক স্বামী মন্দির। আর এই কার্তিক স্বামী মন্দির হচ্ছে শিবের যে ছেলে, যে কার্তিক ঠাকুর, তাকে নিয়ে। আর এখানে একটা গল্পও আছে, সেটা হচ্ছে একবার যে শিব, সে তার 2 ছেলে যে গণেশ আর কার্তিককে বলেছিল যে পৃথিবী ঘুরে আসতে। হ্যাঁ, আর যে আগে আসবে সে হচ্ছে তার বাবা মাকে ওয়ার্শিপ করে একটা অপরচুনিটি পাবে। এবার কার্তিক হচ্ছে পুরো পৃথিবী ঘুরে এসেছিল, কিন্তু ঘুরে এসে দেখলো যে গণেশ যে সে নিজের বাবা মাকেই ঘুরে বসে আছে। এবং ঘুরে বসে আছে মানে ঘুরে আগে ফার্স্ট হয়ে আছে, প্রদক্ষিণ করে রেখেছে। প্রদক্ষিণ করে রেখেছে। আচ্ছা, আর তখন কার্তিক খুব রেগে গেছে যে গণেশ চালাকি করেছে। কেন এটা করলো? কেন বাবা মাকে ঘুরে নিল কেন? মানে গণেশ বলতে চাইছে যে বাবা মাই হচ্ছে পুরো বিশ্ব টাইপের। আচ্ছা, তাই কার্তিক খুব রেগে গেছে যে গণেশ চালাকি করেছে। তাই তখন কার্তিক হচ্ছে নিজের হাড়গোড় হচ্ছে নিজের বাবাকে, আর নিজের যে ফ্লেশ সেটা হচ্ছে মাকে দিয়ে দিয়েছিল। এই হাড়গোড় এখনো এই নাকি মন্দিরে আছে। ও চলো দেখি তাহলে। কার্তিক স্বামী মন্দিরে কিন্তু আপনারা একদিনে গিয়ে দেখে আবার সেদিনই নেমে আসতে পারেন। তবে আর্লি মর্নিং গেলে তবেই একমাত্র ওখানকার চির ফেজেন্ট দেখতে পাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য হয় রাত থাকতেই কনকচৌরি থেকে বেরিয়ে আপনারা ট্রেক করবেন, অথবা ওখানে গিয়ে থাকার আয়োজন করতে হবে। সূর্যোদয় যারা দেখতে চান তাদেরও কিন্তু এই প্ল্যানটাই ফলো করতে হবে। তবে যারা এমনি হিমালয়ের শোভা দেখতে এবং মন্দিরকে দর্শন করতেই একমাত্র আগ্রহী, তারা সারাদিনের মধ্যে যে কোনো সময়ে ওঠা নামা করতে পারেন, বা ওখানে থাকারও খুব একটা প্রয়োজন পড়বে না। মন্দিরের পেছনের অংশ, এখানে আমরা চির ফেজেন্ট দেখার জন্য নামছি। রাস্তাটা বেশ, মানে জুতো বাইরে খুলে মোজা পায়ে চলে এসেছি, খালি পায়ে।
গ্রিন ব্যাগটি। আলতাই অ্যাসেন্টার চির ফেজেন্ট দারুণভাবে পেলাম। কোকলাস আছে এখানে, কিন্তু অনেক দূরে দেখলাম। এবার শুধু তাই নয়, চারিদিকটা অপূর্ব সুন্দর। আমি যতটা দেখাতে পারছি তার থেকে আরও অনেক অনেক বেশি সুন্দর। এদিকটা রোদ আসছে, তাকাতে পারছি না। এপাশে সমস্ত হিমালয়ের নামজাদা শৃঙ্গগুলো, চোখাম্বা তো চিনতেই পারছি, বাকিগুলো আমাকে চিনতে হবে। সব কটা বুঝতে পারছি না। বান্দারপুচ দেখা যাচ্ছে, যদিও এখন একটু একটু মেঘ হয়ে গেছে, ঢেকে গেছে। কেমন লাগলো? দারুণ। নামতে ইচ্ছে করছে না, তাই না? একে তো ওয়েদার এত ভালো, তার উপর পাখিও পেয়ে গেছি। আমাদের একটা টার্গেট স্পিসিস ছিল এখানে। এই যে 360 ডিগ্রি ভিউ, এটা মানে এক কথায় অসাধারণ। উঠে তো এসেছি, কষ্ট হয়েছে। সকালবেলা আমরা 4:30টার সময় উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে উঠে এসেছিলাম, তখন আলো ফোটেনি, একদম অন্ধকার ছিল। তো তারপরে এখন আলো ফুটে গেছে, কিন্তু এখন আর নামতে ইচ্ছে করছে না। কিন্তু নামতে তো হবেই, যেতে হবে। আজকে আমাদের ফেরত যাবার দিন, আমাদের আজকেই ট্রেন আছে। কার্তিক স্বামী অঞ্চলের বায়োডাইভার্সিটিও কিন্তু অত্যন্ত সমৃদ্ধ। এই বনাঞ্চলে হিমালয়ান মোনাল, কোকলাস ফেজেন্ট, কালিস ফেজেন্ট, অনেক রকমের লাফিং থ্রাশ ও কাঠঠোকরা সহ বহু পাহাড়ি পাখির দেখা মেলে। আমরা ম্যাক্সিমাম রাস্তাই কভার করে এনেছি। এবার আমরা নিচের দিকে অনেকটাই চলে এসেছি। এবারে নিচে নেমে, কনকচৌরিতে নেমে এখানে ব্রেকফাস্ট করে তারপরে আবার আমরা গাড়ি নিয়ে যে যার গন্তব্যের দিকে যাব। কেউ কেউ ঋষিকেশ, কেউ কেউ হরিদ্বার, কেউ কেউ দেরাদুন। আমাদের এই ছোট ছোট ঘোরার গল্পগুলি পড়ার জন্য আমাদের ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে। আজকের এপিসোডটা কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।